চলুন আজ আমাদের মাথার উপরের ওই বিশাল অদৃশ্য জগৎটায় একটু ঢু মারা যাক। মানে যে জগৎটা আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের বায়ুমণ্ডল। এটা কিন্তু শুধু নিঃশ্বাস নেওয়ার বাতাস না, এটা আসলে একটা বিশাল রাসায়নিক ল্যাবরেটরি, যেখানে অনবরত এমন সব ঘটনা ঘটছে যা আমাদের এই গ্রহটার ভাগ্য ঠিক করে দেয়। চলুন এই জগতের রহস্যটা একটু ভেদ করা যাক। একবার ভাবুন তো, আমরা সবাই আসলে বাতাসের একটা গভীর মহাসাগরের একেবারে তলায় বাস করি। এই যে বিশাল একটা চাদর পৃথিবীকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, তার প্রায় ৭৮% হচ্ছে নাইট্রোজেন আর ২১% অক্সিজেন। কিন্তু আসল যে নাটক, সেটা কিন্তু লুকিয়ে আছে বাকি ওই ১%-এর মধ্যেই। তো এই যে বায়ুমণ্ডল, এটা কিন্তু একটা মাত্র জিনিস না, এটা অনেকটা পেঁয়াজের খোসার মতো। মানে কয়েকটা আলাদা আলাদা স্তরে সাজানো, আর প্রত্যেকটা স্তরেরই নিজস্ব একটা পরিচয় আছে, আছে খুব জরুরি একটা ভূমিকা। চলুন এই স্তরগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক। তো সবার নিচে যেখানে আমরা আছি সেটার নাম হলো ট্রপোস্ফিয়ার। জীবনের জন্য যা যা দরকার, মেঘ, বৃষ্টি, ঝড়, এই সব আবহাওয়ার খেলা এখানেই চলে। এর ঠিক ওপরের স্তরটাই হলো স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা আমাদের গ্রহের জন্য একটা মহাজাগতিক বর্মের মতো কাজ করে। কারণটা কি? কারণ এখানেই আছে সেই বিখ্যাত ওজোন স্তর। আচ্ছা, এবার চলুন একটু গভীরে যাই, একদম অণুপরমাণুর লেভেলে, যেখানে আসল খেলোয়াড়দের দেখা মিলবে। কিছু গ্যাস পরিমাণে এতই কম যে তাদের প্রায় খুঁজেই পাওয়া যায় না, কিন্তু পৃথিবীর জলবায়ু আর পরিবেশের ওপর তাদের প্রভাব এনর্মাস, মানে অমচম বেশি। আমরা যে বাতাসে শ্বাস নিই তার ৯৯%-এরও বেশি হল নাইট্রোজেন আর অক্সিজেন। এরা দুটোই বেশ শান্তশিষ্ট গ্যাস। আর কার্বন ডাইঅক্সাইড, সেটার পরিমাণ শুনলে অবাক হতে হয়, মাত্র ০.০৩৩%। ভাবা যায়? কিন্তু এই এতটুকু গ্যাসই যে আমাদের গ্রহটাকে উষ্ণ রাখার জন্য কতটা জরুরি, সেটা একটু পরেই পরিষ্কার হবে। আর এখানেই কিন্তু গ্রিনহাউস গ্যাসগুলোর আসল খেলা। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসির মতো গ্যাসগুলো পরিমাণে খুবই সামান্য হলেও এরাই কিন্তু পৃথিবীর তাপমাত্রার নিয়ন্ত্রক। এরা অনেকটা একটা অদৃশ্য কম্বলের মতো কাজ করে, যা পৃথিবীকে আমাদের থাকার মতো উষ্ণ রাখে। এবার আসা যাক বায়ুমণ্ডলের দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়ার দিকে। বলা যেতে পারে দুটো নাটকের দিকে। একটার নাম গ্রিনহাউস প্রভাব আর অন্যটা হল ওজোন স্তরের ক্ষয়। এই দুটো ঘটনাই আমাদের গ্রহের স্বাস্থ্য আর ভবিষ্যতের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা বলে শেষ করা যাবে না। এই উপমাটা বিষয়টাকে খুব সহজ করে দেয়, তাই না? দেখুন, গ্রিনহাউস প্রভাব কিন্তু প্রাকৃতিকভাবেই পৃথিবীকে উষ্ণ আর প্রাণবন্ত রাখে। এটা যদি না থাকতো তাহলে পৃথিবীটা একটা ঠান্ডা বরফের গোলা হয়ে যেত। সমস্যাটা শুরু হয় তখনই যখন আমাদের নানা কাজের ফলে এই কম্বলটা প্রয়োজনের চেয়ে বেশি মোটা হতে শুরু করে। তবে হ্যাঁ, সব গ্রিনহাউস গ্যাস কিন্তু সমান শক্তিশালী না। কার্বন ডাইঅক্সাইড উষ্ণায়নের সবচেয়ে বড় ভূমিকা রাখলেও মিথেন বা ক্লোরোফ্লুরোকার্বনের মতো গ্যাসগুলোর একটা অণু কিন্তু অনেক বেশি তাপ আটকে রাখতে পারে। মানে এরা সাইজে ছোট হলেও এদের প্রভাব কিন্তু অনেক বড়। শিল্প বিপ্লবের পর থেকে, বিশেষ করে গত ১০০ বছরে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা দেখুন কি নাটকীয়ভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো আর বনজঙ্গল কেটে ফেলার মতো কাজের ফলেই এই বৃদ্ধিটা হয়েছে, যা আমাদের গ্রহের তাপমাত্রার যে স্বাভাবিক ভারসাম্য সেটাকেই ঘেটে দিচ্ছে। আচ্ছা, এবার চলুন আমাদের দ্বিতীয় নাটকটার দিকে নজর দিই, ওজোন স্তর। এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা আমাদের গ্রহের একটা প্রাকৃতিক সানস্ক্রিন। এই স্তরটা সূর্যের মারাত্মক ক্ষতিকর আল্ট্রাভায়োলেট বা ইউভি রশ্মি থেকে আমাদের সবাইকে বাঁচায়। সত্যি বলতে, এটা না থাকলে পৃথিবীতে জীবনই হয়তো সম্ভব হতো না। কিন্তু এই গল্পের একটা খলনায়ক ছিল ক্লোরোফ্লুরোকার্বন, বা সংক্ষেপে সিএফসি। একটা সময় রেফ্রিজারেটর, এসি, অ্যারোসল স্প্রে সব জায়গায় এর ব্যাপক ব্যবহার ছিল। তবে ভালো খবর হলো, বিজ্ঞানীরা যখন এর ভয়াবহতা বুঝতে পারলেন, তখন মন্ট্রিল প্রোটোকলের মাধ্যমে গোটা বিশ্ব একজোট হয়ে এর ব্যবহার নিষিদ্ধ করে। আর এটা কিন্তু পরিবেশ রক্ষার ইতিহাসে একটা বিশাল বড় সাফল্যের গল্প। ব্যাপারটা ঘটে খুব কৌশলে। সিএফসি গ্যাসগুলো এতটাই স্থিতিশীল যে এরা কোনো কিছুর সাথে বিক্রিয়া না করে ধীরে ধীরে ভেসে ভেসে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে যায়। সেখানে সূর্যের শক্তিশালী ইউভি রশ্মি এদের অণুকে ভেঙে দেয়, আর বেরিয়ে আসে একটা মুক্ত ক্লোরিন পরমাণু। আর এই একটা মাত্র ক্লোরিন পরমাণু একটা ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে কাজ করে লক্ষ লক্ষ ওজোন অণুকে ভেঙে ফেলতে পারে। ভাবতে পারেন, মাত্র একটা পরমাণু। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে প্রকৃতি আমাদের বাঁচানোর জন্য একটা সুরক্ষার ঢাল, মানে ওজোন স্তর তৈরি করেছে, আর অন্যদিকে আমাদেরই তৈরি করা সিএফসি সেই সুরক্ষার ঢালটাকেই ফুটো করে দিচ্ছিল।
তবে মন্ট্রিয়াল প্রোটোকলের মতো আন্তর্জাতিক চুক্তি প্রমাণ করে যে মানুষ একজোট হলে নিজের ভুল শুধরে নিতে পারে। বায়ুমণ্ডলের এই রাসায়নিক নাটকগুলোর প্রভাব কিন্তু শুধু বায়ুমণ্ডলেই আটকে থাকে না, ওখানে যা ঘটে তার ঢেউ সরাসরি আমাদের পৃথিবীতে, আমাদের জীবনে আসে আছড়ে পড়ে। এর সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা হলো অ্যাসিড বৃষ্টি। যখন কলকারখানা আর গাড়িঘোড়ার ধোঁয়া থেকে সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন অক্সাইডের মতো গ্যাস বাতাসে মেশে, তখন কিন্তু তারা উবে যায় না, বরং তখন একটা নতুন আর বেশ বিপজ্জনক রাসায়নিক বিক্রিয়ার জন্য মঞ্চ তৈরি হয়। এই দূষক গ্যাসগুলো বাতাসে ভাসমান জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, আর তার ফলে তৈরি হয় সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যাসিড। এরপর যখন বৃষ্টি হয় তখন এই অ্যাসিডগুলো বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে নেমে আসে, আর একেই আমরা বলি অ্যাসিড বৃষ্টি। আর এর ফল বেশ মারাত্মক। অ্যাসিড বৃষ্টি সবুজ বনভূমিকে নষ্ট করে দেয়, লেক আর নদীর পানিকে এতটাই অ্যাসিডিক করে তোলে যে মাছ বা অন্য জলজ প্রাণীরা সেখানে আর বাঁচতে পারে না। এমনকি আমাদের বানানো পাথরের দালান আর ঐতিহাসিক ভাস্কর্যগুলো এর বিধ্বংসী প্রভাব থেকে রেহাই পায় না। তাহলে এই পুরো আলোচনা থেকে কি বোঝা গেল? আমরা দেখলাম যে আমাদের বায়ুমণ্ডল একটা অবিশ্বাস্য রকম জটিল আর পরস্পরের সাথে জড়িত একটা সিস্টেম, যেখানে সবকিছুই একটা খুব সূক্ষ্ম রাসায়নিক ভারসাম্যের উপর টিকে আছে। এই সংখ্যাটা মনে আছে? এটা হলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। এই অতি সামান্য পরিমাণ গ্যাসের একটুখানি ওলটপালটই কিন্তু গোটা গ্রহের জলবায়ুকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই সিস্টেমটা আসলে কতটা সংবেদনশীল। সুতরাং সবচেয়ে বড় শিক্ষাটা হলো বায়ুমণ্ডলের এক কোণে ঘটা একটা ছোট পরিবর্তনও অন্য প্রান্তে বিরাট বড় প্রভাব ফেলতে পারে। গ্রিনহাউস প্রভাবের বৃদ্ধি হোক বা ওজোন স্তরের ক্ষতি কিংবা অ্যাসিড বৃষ্টি, সবকিছুই এই গভীর আন্তঃসংযোগের প্রমাণ দেয়। এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্নই আমাদের সবার সামনে এসে দাঁড়ায়। এই যে সূক্ষ্ম রাসায়নিক ভারসাম্য যার উপর আমাদের সবার অস্তিত্ব নির্ভর করছে, সেটাকে রক্ষা করার জন্য আমাদের সম্মিলিত ভূমিকাটা ঠিক কী হওয়া উচিত? এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবতে হবে।